বন্ধুরা, আজকে আমরা জানব বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগে কোন রাজনৈতিক দলের প্রতি কত পার্সেন্ট মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। সম্প্রতি এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে, আর জনমত জরিপটি করা হয়েছে খুলনা বিভাগের মানুষের মাঝে। খুলনা বিভাগের মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দিবেন। এই জনমত জরিপটি করা হয়েছিল অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক গ্রুপে, যেখানে খুলনা বিভাগেরই একটা ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান। আর এই জনমত জরিপটি ছিল অন্যতম একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জনমত জরিপ। আর এই জনমত জরিপটিতে খুলনা বিভাগের প্রায় 4,50,000 ভোটার অংশগ্রহণ করেছিল এবং এই 4,50,000 ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। তো বর্তমানে খুলনা বিভাগে আসলে কোন দল কিরকম ভোট পেতে পারে, চলুন আমরা এই জনমত জরিপ থেকে একবার দেখে নেই। তো এই জনমত জরিপে বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল, আর এই প্রধানতম রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টি। বাংলাদেশের প্রধানতম এই 5টি রাজনৈতিক দলকে নিয়েই মূলত খুলনা বিভাগের এই জনমত জরিপটি করা হয়েছিল। তো বাংলাদেশের যে প্রধানতম রাজনৈতিক দলগুলো রয়েছে, তো এই 5টি প্রধান দল ছাড়াও এই জরিপে অন্তর্ভুক্ত ছিল আরও 5টি দল, যেখানে ছিল খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাকের পার্টি এবং এবি পার্টির নামও উল্লেখ ছিল। তো 0% ভোট যারা পেয়েছে তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে বিশ্লেষণ থেকে এই 5টি দলকে আপাতত বাদ রাখা হয়েছে। তো এই প্রধানতম বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তো এই রাজনৈতিক দলগুলোর প্রতি খুলনা বিভাগের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে আমরা এখন এক এক করে দেখে নিচ্ছি। তো খুলনা বিভাগের প্রায় 2% ভোটার রয়েছে, অর্থাৎ প্রায় 10,000-এর মতো ভোটার তারা নো ভোট দেবে, অর্থাৎ তারা কোনো দলকে ভোট দেবে না, অর্থাৎ আগামী নির্বাচনে তারা না ভোট দিতে চায়, অর্থাৎ তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে সকল দলের উপস্থিতি থাকলেও তারা কোনো দলকে পছন্দ করছে না। তো এখানে প্রায় 4,50,000 ভোটারের মাঝে প্রায় 10,000 এর মতো ভোটার তারা নো ভোট দিয়েছে, অর্থাৎ এই ভোটাররা কাউকে ভোট দিতে চায় না। তো এ পর্যায়ে আমরা প্রথমেই দেখে নেই জাতীয় পার্টি। এই জরিপে জাতীয় পার্টি কত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 9% ভোটারের সমর্থন। বোঝা যাচ্ছে খুলনা জেলাতে জাতীয় পার্টির ভালোই দাপট রয়েছে। মোট ভোটার যেখানে ছিল 4,50,000, সেখানে জাতীয় পার্টি পেয়েছে 9% ভোটারের সমর্থন, 40,500 এর মতো ভোট, অর্থাৎ 40,500 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকেই, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলকে, এই জাতীয় পার্টিকে তারা ভোট দিতে চায়। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু জানেন খুলনা জেলাতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দাপট সবচেয়ে বেশি অন্যান্য দলের তুলনায়। অন্যান্য জেলাতে যেমন জাতীয় পার্টি পেত 1% ভোট, 0% এবং 2-3-5% ভোট আমরা দেখেছি, কিন্তু খুলনা জেলাতে যেটা দেখলাম জাতীয় পার্টি এখানে পেয়েছে 9% ভোটারের সমর্থন। এটা কিন্তু দর্শক অনেক ভালো একটি বিষয়, যেটা জাতীয় পার্টির জন্য। তো আপনারা জানেন খুলনা বিভাগে জাতীয় পার্টি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং জাতীয় পার্টি বহুবার এই খুলনা বিভাগের বিভিন্ন আসনে তারা জয়লাভ করতে পেরেছে। খুলনা বিভাগ বা খুলনা জেলা, সাতক্ষীরা জেলা থেকে শুরু করে এই প্রতিটি জেলাতে জাতীয় পার্টির খুব ভালো সমর্থক গোষ্ঠীও রয়েছে। তো রংপুর বিভাগের পরে জাতীয় পার্টির জন্য খুলনা বিভাগ হচ্ছে দ্বিতীয় অবস্থান, যেখানে জাতীয় পার্টি সবচেয়ে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি। খুলনা বিভাগের এই জরিপে জাতীয় নাগরিক পার্টি
ভোট পেয়েছে মাত্র 1%। মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র 4,500 এর মতো ভোট। অর্থাৎ যেখানে ভোটার ছিল 4,50,000 এর মতো, আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যদি খুলনা বিভাগের কোনো আসনে তারা প্রার্থী দেয়, তাহলে সেই প্রার্থী কিন্তু 500 থেকে 600টা ভোট পাবে কিনা এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। অর্থাৎ এনসিপির কোনো প্রার্থী জামানত ফিরে পাওয়াই কিন্তু দুষ্কর হবে। তো জামানত পাওয়ার জন্য যে পরিমাণ ভোট লাগে তারও 10 ভাগের 1 ভাগ ভোট পেতে পারে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তো বোঝা যাচ্ছে এনসিপির কিন্তু বর্তমানে বাংলাদেশে তেমন কোনো ভোটারই নেই এবং অন্যান্য দলের যেমন জনসমর্থন রয়েছে, এনসিপির সবচেয়ে কম জনসমর্থন রয়েছে এই জরিপে। জাতীয় পার্টি যেখানে পেয়েছে 9% ভোটারের সমর্থন, সেখানে এনসিপি পেয়েছে 1% ভোট। এটা কিন্তু খুবই কম। তো এই 1% ভোটারের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় কখনোই যেতে পারবে না এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এনসিপি কেন এত কম ভোট পাচ্ছে? এর পেছনে কিন্তু একটাই কারণ, এনসিপিরা যেভাবে উগ্র বক্তব্য বা তাদের যে বিলাসবহুল চলাফেরা এবং তাদের যে সম্পত্তির একটি পরিবর্তন, সেই কারণে মানুষের মনে দিন দিন এনসিপির প্রতি ঘৃণা বাড়ছে। এনসিপি যাদের ভালোবেসে উপদেষ্টার পদে বসিয়েছিল তারাও টাকার পাহাড় গড়েছে। এদিকে এনসিপির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও কিন্তু বিতর্কিত হয়েছিলেন তার এক বক্তব্যে। সেখানে তিনি বলেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করতে 20 থেকে 30 কোটি টাকার প্রয়োজন, যেটা তার নাই। তারই দুদিন পরে তিনি কিন্তু আবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবে। তো বোঝা যাচ্ছে কতটা দুর্নীতিবাজ হলে তারা এভাবে কোটি কোটি টাকা খরচ করে স্বতন্ত্রভাবেও তারা নির্বাচন করতে পারে। আর এ কারণে কিন্তু জনগণের আস্থা থেকে হারিয়ে গিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো বন্ধুরা, এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে খুলনা বিভাগ থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 10% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে প্রায় 45,000 এর মতো ভোট। 10% ভোটার তারা জামায়াতে ইসলামী বাংলাদেশকে পছন্দ করছে। তো এখানকার প্রায় 4,50,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে প্রায় 45,000 এর মতো ভোট। মোটামুটি জনপ্রিয়তায় রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ খুলনা বিভাগে। তো এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা বিভাগ থেকে ভালো একটি জনসমর্থন পেয়েছে। দেখা যাচ্ছে জরিপে 32% ভোটারের সমর্থন পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। অর্থাৎ মোট ভোটারের 1,44,000 এর মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। যেখানে মোট ভোটার ছিল 4,50,000 এর মতো, সেখানে 1,44,000 ভোট। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো যশোর, কুষ্টিয়া, খুলনা শহরের জনপ্রিয়তা মোটামুটি ভালোই এখন জাতীয়তাবাদী দল বিএনপির জন্য। এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি দেখালো বাম্পার ভোট, অর্থাৎ 32% ভোট। এর এত বেশি ভোট খুলনা বিভাগ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি পাবে এটা কিন্তু আশা করা যায় না। তবে যেহেতু খুলনা বিভাগ, এই বিভাগে আওয়ামী লীগের দাপট রয়েছে, আর এই জরিপে জামায়াতে ইসলামী খুলনা বিভাগ থেকে আরো একটি ভালো করার কথা ছিল, কিন্তু জরিপে দেখা যাচ্ছে মাত্র 10% ভোট পেয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ খুলনা বিভাগ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 32% ভোটারের সমর্থন। তো ভোটের সব হিসাব নিকাশ পাল্টে দিল খুলনা বিভাগ, যেখানে সবচেয়ে দুর্বল একটি জেলা বলা যায় খুলনা জেলা বিএনপির জন্য। সেখানে 32% মানুষের সমর্থন। এটা যদি জাতীয় সংসদ নির্বাচনেও এমনটি হয় তাহলে কিন্তু ইতিহাস পাল্টে দিবে খুলনাবাসী। রাজনীতিতে কিছু কৌশলগত পরিবর্তন আছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগের সকল মামলা তিনি তুলে নেবেন। এরই প্রতিচ্ছবি কি পড়েছে এই ভোটার জরিপে, এটাও কিন্তু একটি প্রশ্ন। কেননা একমাত্র বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ যেন আবারও পুনরায় নির্বাচন করে। তো বন্ধুরা, এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা বিভাগ থেকে পেয়েছে 48% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের খুলনা বিভাগ থেকে আওয়ামী লীগ পেয়েছে 2,16,000 এর মতো ভোট। তো এখানে প্রায় 2,16,000 মানুষ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা, সাতক্ষীরা, মংলা অঞ্চলের সবচেয়ে বেশি শক্তিশালী, আর এর দাপট কিন্তু বেশি গোপালগঞ্জ জেলায়। তো আওয়ামী লীগ কিন্তু এই জরিপে 48% ভোটারের সমর্থন পেয়ে জয়লাভ করেছে। এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে 32% ভোটারের সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি, এবং তৃতীয় স্থানে এই জরিপে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, যেখানে তাদের সমর্থন ছিল 10%। তো বন্ধুরা, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তো আপনি কাকে ভোট দিতে চান? তো খুলনা বিভাগের এই জরিপ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। একটু পরে বলবেন, থেকে তারা সমাধানে অংশ নিয়েছেন, তারা একটু পরে বলবেন, তারা সহযোগিতা করবেন। আর আমাদের উত্তরা এবং ডুমুরিয়ার ভাইরা আপনার একটু মাঠে সারিবদ্ধভাবে বসে পড়েন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। 2 দশকেরও বেশি সময় ধরে খুলনা বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সবশেষ 4 বছর ছিলেন না কোনো দলীয় পদে। তবে আগামী জাতীয় নির্বাচনে খুলনা 2 আসনে দলের আস্থা তার উপরেই। তার মনোনয়নে সমীকরণই বদলে যাচ্ছে খুলনা বিএনপির। দলের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যবদ্ধ বিএনপির প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মনোনয়ন কেন্দ্রিক, দলের নেতৃত্ব কেন্দ্রিক যে 2টি প্রতিযোগিতা ছিল, সেটি অবসান হয়ে গেছে মনোনয়ন দেওয়ার পরে। মনোনয়ন দেওয়ার পরে এখন প্রার্থী কেন্দ্রিক রাজনীতিকেই সাজাতে হবে। এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। খুলনা 4 আসনে গণসংযোগ ও সমাবেশ করেছেন আজিজুল বারী হেলাল। নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে সবচেয়ে বড় চমক খুলনা 6 আসনের মনিরুল হাসান বাপ্পি। আলোচনার বাইরে থাকা এই তরুণ নেতা সম্প্রতি পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব। এর একদিনের মধ্যেই দলীয় মনোনয়নও পান তিনি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশ রক্ষা করা। আমরা বলেছি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দেশ রক্ষার চ্যালেঞ্জকে বিএনপিকে নিতে হবে। সেই চ্যালেঞ্জটা এই যদি বিএনপিকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। পার্টি অনেক বিষয় নিয়ে চিন্তা করেছে। দল যখন চিন্তা করেছে যে আমাকে দিয়েই সবার মধ্যে একটা ঐক্য তৈরি করা সম্ভব, সেটাও কিন্তু দলের নমিনেশনের বিষয়ে একটা পয়েন্ট ছিল। আগামী দিন থেকে আমরা আরো ঐক্যবদ্ধভাবে সবাই ইনশাআল্লাহ নেমে যাব। খুলনা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা 5-এ আলী আসগর লবি মনোনয়ন পেয়েছেন। খুলনা 1 আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ জুড়ে বইছে নির্বাচনী গরম হাওয়া। এর ব্যতিক্রম নয় রূপালী শহর, শিল্পনগরী খ্যাত খুলনার 6টি সংসদীয় আসনও। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ ধারাবাহিক প্রতিবেদন কে হবেন আপনার এমপি। প্রতিবেদনের 8ম পর্বে আমরা আলোচনা করব খুলনার 6টি সংসদীয় আসনের নির্বাচনী হালচাল নিয়ে। খুলনা 1 আসন, বটিয়াঘাটা ও দাখুপ উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসন। এটি জাতীয় সংসদের 99 নম্বর আসন। দাকুপ উপজেলার 9টি ও বটিয়াঘাটায় 7টি ইউনিয়ন এবং চালনা পৌরসভা নিয়ে গঠিত এই আসনটি হিন্দু সম্প্রদায় অধ্যুষিত। খুলনা 1 আসনে বিগত সব নির্বাচনে আওয়ামী লীগ নেতারা জয়ী হলেও দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো প্রার্থী থাকছে না। স্বাধীনতার পর এবারই প্রথম আওয়ামী লীগের দুর্গটি হাতছাড়া হবে। এই আসনে অতীতে নির্বাচনে অংশ নেওয়া খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান তৎপর রয়েছেন।
আহ্বায়ক পদ হারিয়ে তিনি কিছুটা চাপে থাকলেও নির্বাচনী প্রচারে ব্যাপক সক্রিয় তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপলু বেশ সক্রিয় নির্বাচনী প্রচারণায়। এছাড়াও এ আসনে বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পার্থদেব মণ্ডল, জেলা যুবদলের সাবেক সভাপতি SM শামীম কবির ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক তৈয়বুর রহমানের নাম। ইতিমধ্যে এ আসনে বটিয়াঘাটা উপজেলা জামায়াত ইসলামীর আমির শেখ মোহাম্মদ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করেছেন জামায়াত। তিনিও এলাকাটিতে চষে বেড়াচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খুলনা জেলার সহসভাপতি মাওলানা আবু সাইদ, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এমদাদুল হক, জাতীয় পার্টির প্রার্থী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল সুবরায়ু এ আসনে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। তবে তার কোনো নির্বাচনী তৎপরতা চোখে পড়ছে না। আসনটিতে জাতীয় নাগরিক পার্টি NCP থেকে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন চাইছেন। 2001, 2008, 2018 তিনবার এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন আমির এজাজ খান। প্রায় অর্ধশত মামলার আসামি তিনি। আওয়ামী লীগের পতনের পর একটি মামলা নিষ্পত্তি হয়েছে। নির্বাচনী মাঠে ব্যাপক সরব রয়েছেন তিনি। আসনটিতে জামায়াতের প্রার্থী বটিয়াঘাটার রণজিতের হুলা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। আওয়ামী লীগ আমলে 6টি মামলার আসামি ছিলেন তিনি। 3টি মামলা নিষ্পত্তি হয়েছে। আসনটিতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির খুলনা জেলার সহসভাপতি মাওলানা আবু সাইদ এককভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টির প্রার্থী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল সুবরাই, তিনি এ আসনে কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছেন। আসনটিতে NCP দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান ইতিমধ্যেই দাকুব ও বটিয়াঘাটা অঞ্চলে নিজের কার্যক্রম দৃশ্যমান করেছেন। চলতি দুর্গাপূজায় তিনি বিভিন্ন এলাকার শতাধিক মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এছাড়া এই আসনে মনোনয়ন চাইতে পারেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীমপল্লী ডেভিড রাজু ও বটিয়াঘাটা উপজেলা NCPর প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট প্রশান্ত কুমার হালদার। তিনি জাতীয় পার্টির খুলনা জেলা শাখার সাবেক আইন সম্পাদক। NCPর যুগ্ম মুখ্য সমন্বয়ক দলিত নেতা ভীমপল্লী ডেভিড রাজুর বাড়ি ঢাকায় হলেও তিনি খুলনা 1 আসনে নির্বাচন করতে আগ্রহী। কেননা এ আসনটিতে হরিজন, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ রয়েছে। দলিত জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদার জন্য 2005 সাল থেকেই লড়াই করছেন ভীমপল্লী ডেভিড রাজু। তিনি তেলুগু সম্প্রদায়ের সন্তান। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডল 1,42,518 ভোট পেয়ে জয়ী হন। খুলনা 2 আসন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানা নিয়ে গঠিত। জাতীয় সংসদের 100 নম্বর আসন খুলনা 2। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় জুড়ে সুরে নেমেছেন। তারা সকাল থেকে রাত অবধি লিফলেট বিতরণ, সভা সমাবেশ ও গণসংযোগ করছেন। খুলনা 2 আসনকে VVIP আসন বলা হয়ে থাকে, কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ আসন থেকে প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। এছাড়া সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অথবা তার স্ত্রী জুবাইদা রহমান এবার আসনটিতে প্রার্থী হতে যাচ্ছেন। এ আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আসনটিতে জামায়াত ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির মহানগর সভাপতি মাওলানা মুফতি আমানুল্লাহ। খেলাফত মজলিসের প্রার্থী দলটির খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম। বাংলাদেশ গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সহসভাপতি ফয়সাল শেখু আসনটিতে প্রার্থী হতে তৎপরতা চালাচ্ছেন। বিগত দিনে খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। নির্বাচনী এলাকায় সবসময় বিভিন্ন সামাজিক ও দলীয় অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন তিনি। খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা। দীর্ঘদিন তিনি রাজপথে বিএনপির আন্দোলন সংগ্রামের সারথি হিসেবে কাজ করছেন। হয়েছেন মহানগর বিএনপির সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে সাংগঠনিকভাবে দলের হাল ধরেন খুলনা বিএনপির শীর্ষ নেতা।
ছাত্রদল ও যুবদলের মহানগর সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন খুলনা মহানগর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে 108টি মামলার আসামি তিনি। 5 আগস্টের পর এসব মামলার প্রায় অর্ধেক থেকেই খালাস পেয়েছেন তিনি। তুহিনের অনুসারীরা খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী হিসেবে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। খুলনা 2 আসনে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলালকে চলতি বছরের 9 ফেব্রুয়ারি প্রার্থী হিসেবে ঘোষণা করে জামায়াত। কেসিসি 31 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন তিনি। এনসিপি থেকে দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়াও এই আসনে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমানও এনসিপির মনোনয়ন চাইতে পারেন। সর্বশেষ 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনে এই আসনে শেখ মুজিবুর রহমানের ভাতিজা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল বিজয়ী হন। খুলনা 3 আসন নির্বাচন সামনে রেখে ভোটের মাঠ ঘোচাচ্ছেন খুলনা 3, দৌলতপুর, খালিশপুর ও খানজাহান আলী থানা আংশিক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা। তারা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর অনেকে। শিল্পাঞ্চল খ্যাত এই আসনে সম্ভাব্য প্রার্থীদের নজর বন্ধ শিল্প কলকারখানার শ্রমিকদের দিকে। গণসংযোগে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন বন্ধ শিল্প কল কারখানা চালুর ব্যাপারে। খুলনা 3 আসনে দলীয় ও নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম এবং নাগরিক পার্টি থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ SM আরিফুর রহমান মিঠু। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচন করবেন দলটির খুলনা মহানগর শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুফতি ইমরান হুসাইন। গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি। সম্প্রতি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া সাবেক এমপি আব্দুল গফফার বিশ্বাসও এখানে কোনো দলের প্রার্থী হতে পারেন। রকিবুল ইসলাম বকুল বর্তমানে খুলনা বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতা। বকুল 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ফজলুল হক হল ছাত্রদল কর্মী হিসাবে ছাত্র রাজনীতি শুরু করেন। এরপর হল কমিটির সহসভাপতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত GS, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 2 বার সহসভাপতি ছিলেন তিনি। বর্তমানে রকিবুল ইসলাম বকুল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি। 5 আগস্টের পর বকুল খুলনায় অবস্থান করলেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তারা বকুলের ছবি দিয়ে প্রচার প্রচারণা শুরু করছেন সভা সমাবেশও। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে চলছেন রকিবুল ইসলাম বকুল। দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ নির্বাচনে খুলনা 3 আসনের প্রার্থী শিক্ষাবিদ ও জামায়াতের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত অধ্যাপক মাহফুজুর রহমান। নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। প্রতিদিনই এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন মাহফুজুর রহমান। মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম শিক্ষাবিদ ও সুবক্তা হিসেবে এলাকায় তার সুখ্যাতি রয়েছে। অর্ধশত মামলা ছিল তার বিরুদ্ধে, জেলও খেটেছেন বহুবার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। খুলনার প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা SM রবের ছেলে, খুলনা মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, এনসিপি সংগঠক SM আরিফুর রহমান মিঠু। খুলনার অন্যতম ব্যবসায়ী তিনি। মিঠুর বাবা খুলনা 3 আসন থেকে একবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তখন তিনি 30,000 ভোট পেয়েছিলেন। প্রায় 15 বছর ধরে SM আরিফুর রহমান মিঠু এ আসনে প্রার্থী হওয়ার জন্য গণসংযোগ করে যাচ্ছেন, যে কারণে তার একটি অনুসারী গ্রুপও গড়ে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুফতি ইমরান হুসাইন আসামের শিল্প
শিল্পাঞ্চলে দলীয় একটি প্রভাব রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন। গত কয়েক মাস ধরে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন সড়কে তার ছবি সম্বলিত ব্যানার পোস্টার লক্ষ্য করা গেছে। আসনটির 3 বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেত্রী সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সর্বশেষ 2024 সালের নির্বাচনে আসনটি থেকে সংসদ সদস্য হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। খুলনা 4 আসন। খুলনা 4 আসন রূপসা, তেরখাদা ও দিঘলি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 102 নম্বর আসন। আসনটিতে বিএনপির একাধিক নেতা মনোনয়নের প্রত্যাশায় তৎপর হয়ে উঠেছেন। তারা হলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মল্লিক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ। এই আসনে জামায়াতের একক প্রার্থী দলটির খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী দলটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আর খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হুসাইন এবারও আসনটিতে দলের প্রার্থী হবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল 2008 সালে ঢাকা 18 আসন থেকে নির্বাচন করে হেরে যান। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ বিএনপির প্রার্থী হয়ে হেরে যান। খুলনার তেরখাদা অঞ্চলের সন্তান জিয়া পরিবারের বিশ্বস্ত সাবেক ছাত্রনেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিকবার নির্বাচিত সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, তিনি আসনে নির্বাচনে অংশ নিতে সচেষ্ট রয়েছেন। খুলনা 4 আসনে জামায়াতের একক প্রার্থী খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। প্রতিদিন নির্বাচনী এলাকায় সভা সমাবেশ করছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হুসাইন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির। এর পাশাপাশি বাংলাদেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচনের মাঠে তিনি নতুন নন। এর আগে 1991-96 সালে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সম্মানজনক ভোট পান। এবার তার দল খেলাফত মজলিসের যে কয়টি আসনে জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে তার মধ্যে খুলনা 4 অন্যতম। খুলনা সহ জাতীয় অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ সাখাওয়াত হোসেন, বিশেষত ইসলামী অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত তিনি। তার বড় সন্তান হাফেজ মাওলানা আবদুল্লাহ জুবায়ের গত 3 বারের রূপসা উপজেলার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা ইউনুস আহমদ বাংলাদেশ মুজাহিদ কমিটির ইউনিয়ন থেকে জেলা শাখার দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠার সময় থেকে দলটির সাথে যুক্ত। 2008 সালে তিনি এই দলের মহাসচিব নির্বাচিত হন। এলাকায় তার দলের অনুসারীর সংখ্যাও কম নয়। আসনটিতে এনসিপির হয়ে লড়াই করতে পারেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফৈজুল্লাহ। তাছাড়া আলোচনায় রয়েছেন জাতীয় পার্টির সাবেক নেতা মোল্লা শওকত হোসেন বাবুল ও জেলা এনসিপির নেতা মুজাহিদুল ইসলাম। এছাড়া সাবেক এক বিএনপি নেতাও এই আসনে দলটির হয়ে লড়াই করতে পারেন বলে জানা গেছে। আসনটির সর্বশেষ সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি ও বিজিএমই এর প্রাক্তন সভাপতি আব্দুস সালাম মুর্শিদি। বর্তমানে তিনি একাধিক মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। খুলনা 5 আসন। খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে আলোচনা সমালোচনা চলছে খুলনা 5 ফুলতলা ডুমুরি আসনকে কেন্দ্র করে। আগামী নির্বাচনে এই আসনে প্রার্থী হতে চলেছেন 2 হেভিওয়েট নেতা। আর আলোচনা সমালোচনাটা সেখান থেকেই শুরু। একদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অন্যদিকে বিগত 4 দলীয় জোট সরকারের আমলে খুলনা 2 আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য, বিসিবির সাবেক সভাপতি ও জিয়া পরিবারের ঘনিষ্ঠ মোহাম্মদ আসগার আলী লবি। 2001 সালে খুলনার রাজনীতিতে আবির্ভূত হন সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি। 2001 সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
খুলনা 2, খুলনা সদর, সোনাডাঙ্গা আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন। ওই সময় আলী আসগার লবি ছিলেন বেগম খালেদা জিয়ার প্রধান নির্বাচনী এজেন্ট। আসনটি খালেদা জিয়া ছেড়ে দিলে উপনির্বাচনে আলী আসগার লবি নির্বাচিত হন। প্রচার রয়েছে আলী আসগার লবি 2001 সালের নির্বাচনে খুলনা 2 আসন সহ জেলার 6টি আসনে 4 দলীয় জোট প্রার্থীদের আর্থিক সহ নানা ধরনের সহযোগিতা করেছিলেন, যে কারণে বিএনপি জামায়াতের অতি ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করেন তিনি। জাতীয় সংসদেও অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার ও আলী আসগার লবি ট্রেজারি বেঞ্চে বসেন। এলাকার উন্নয়ন সহ নানা কর্মসূচিতে সামিল হন এই দুই নেতা। তিনি প্রায় 18 বছর নিঃশব্দে চললেও গত 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খুলনার রাজনীতিতে সরব হয়েছেন। ওই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। এখানে পরিষ্কার হয়ে যায় কেন্দ্রের গ্রিন সিগন্যালে আলী আসগার লবি খুলনা 5 আসনে বিএনপির পরবর্তী প্রার্থী। এমনকি ডুমুরিয়া ফুলতলাবাসীর পাশে থাকারও আশ্বাস দেন তিনি। তার আদি বাড়ি ডুমুরিয়ার টুলনা, সেটিও উল্লেখ করেন। এ সময় দলের ডুমুরিয়া ও ফুলতলার শীর্ষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে জানান দেন তারা লবির সঙ্গে আছেন। কেন্দ্রীয় নেতারাও খুলনায় এসে লবির পক্ষে কাজ করতে অন্য নেতাদের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশে অনেকেই প্রার্থী হওয়ার তৎপরতা বন্ধ করে দিয়েছেন। কিন্তু এরপরেও ভোটের মাঠে সক্রিয় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি শফি মোহাম্মদ খান লবির পাশাপাশি তাকিও এলাকায় প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে। এছাড়াও এ আসনে প্রার্থী হতে চাইছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BM এর কেন্দ্রীয় সাবেক মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ডাক্তার গাজী আব্দুল হক, খুলনা জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মুশারফ হোসেন মফিজ, সিটি কলেজের সাবেক GS, যুক্তরাষ্ট্র প্রবাসী টিকুর রহমান। অপরদিকে জামায়াতের কেন্দ্রীয় নেতা হিসেবে অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার গত 10 মাস তার নির্বাচনী এলাকার সর্বত্রই উপস্থিতির জানান দিয়েছেন। তার সঙ্গে রয়েছে দলীয় সুশৃঙ্খল নেতাকর্মীর নিবেদিত শ্রম। অতীতে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে তিনি খুলনা 5 ফুলতলা ডুমুরিয়া আসন থেকে 4 দলীয় জোট থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ আসনটিতে এনসিপির হয়ে লড়তে পারেন। তার নির্বাচনী এলাকা ফুলতলা ও ডুমুরিয়ায় তিনি ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন। বিভিন্ন উৎসবে তার ব্যানার ফেস্টুন দৃশ্যমান হচ্ছে। তাছাড়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছেন তিনি। এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসনটিতে তাদের প্রার্থী দলটির খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম। আসনটিতে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুল জব্বার আজমি। এই আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন আসনটির 5 বারের সাবেক সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বর্তমানে তিনি একাধিক মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। খুলনা 6 আসন, কয়রা ও পাইকঘাচা উপজেলা নিয়ে গঠিত খুলনা 6 আসন। আসনটিতে বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুমরেজুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বর্তমান যুক্তরাজ্য বিএনপির সদস্য M জুবায়ের আহমেদ, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির অনুসারীরাও তাকে খুলনা 6 আসনের প্রার্থী হিসেবে দেখতে চান মর্মে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। আসনটিতে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হলেও স্বস্তিতে আছে জামায়াত। এই আসনে দলটির প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তাকে আগেই মনোনয়ন দেওয়ায় সুবিধা হয়েছে প্রচারণায়। নিয়মিত দলীয় কর্মকাণ্ডের সঙ্গে তিনি নির্বাচনী তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি জামায়াত নেতাকর্মীদের। এনসিপির হয়ে লড়াই করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পির গ্রামের বাড়ি পাইকঘাচা উপজেলায়। তাছাড়া দীর্ঘদিন ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুবাদে কয়রা পাইকঘাচা অঞ্চলে তার আলাদা সমর্থক গোষ্ঠী রয়েছে। একই আসনে মনোনয়ন চাইতে পারেন এনসিপি খুলনা জেলার যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট মাফতুন আহমেদ। তিনি পেশায় একজন আইনজীবী। এছাড়াও এই আসনে এনসিপির মনোনয়ন চাইতে পারেন বৈষম্য বিরোধী আরেক নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। সদ্য শেষ হওয়া জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। আসনটিতে ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব দলটির
চূড়ান্ত প্রার্থী। আসনটিতে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সুলাইমান হোসেন নুমানি। এই আসনের সর্বশেষ সংসদ সদস্য ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মোহাম্মদ রশিদুজ্জামান। বর্তমানে তিনিও একাধিক মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট বক্সে। এই প্রার্থীদের মধ্যে আপনার পছন্দের প্রার্থী কারা জানাতে পারেন আমাদের। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।
রাষ্ট্রে রাষ্ট্রসভী রাষ্ট্রে কোথায় কোথায় বাংলা চাষ বাংলা পিতর বাচ্চাটা এগিয়ে যেতে রেখে ঠিকানা কে বাংলায় হবে ঠিকানা কে বাংলায় হবে কালো ঠিকানা কে আর এই বাংলায় হবে ঠিকানা কে বাংলায় হবে সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই সহ যত গণহত্যা আওয়ামী লীগ সংগঠিত করেছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং আওয়ামী লীগ যে সকল নাশকতামূলক কর্মসূচি ঘোষণা করছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, খুলনা মহানগরের সম্মানিত সভাপতি, বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সামনে উপস্থিত বিপ্লবী কাবিলার সাহসী সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ছাত্র শিবির যে দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছে, এই দাবি শুধু ছাত্র শিবিরের দাবি নয়, এদেশের কোটি কোটি মানুষের দাবি। এই দাবি মেনে নিতে আপনারা টান বাহানা করবেন না। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ 16 বছর যে সকল কার্যক্রম সংগঠিত করেছে, এটাই প্রমাণিত হয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করার দুঃসাহস যদি দেখায়, বাংলাদেশের মানুষ তিতুমিরের বাসের কেল্লা দিয়ে তাদের ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ। আমি সাথী বন্ধুগণ, আমরা গতকালকে লক্ষ্য করেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেছেন, তারা যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের সকল মামলাকে নাকি প্রত্যাহার করে দেবে। এই দুঃসাহসিকতা দেখাবেন না। যদি দেখেন আওয়ামী লীগকে যেভাবে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনাদের দিল্লিও জায়গা হবে না। সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই জুলাই সনদের বিরোধিতা কারা করছে? যারা বুঝতে পারছে যে ক্ষমতায় যদি তারা যায় তারা স্বৈরাচার হয়ে উঠবে, এজন্যই তারা জুলাই সনদের বিরোধিতা করছে। আমি আমার শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা উত্তরের সম্মানিত সভাপতি ভাই ইউসুফ ফকির। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইউসুফ ফকির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, খুলনা মহানগরী শাখার সভাপতি ভাই আরাফাত হোসেন মিলন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সহ সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 5ই আগস্ট জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পরেও আমরা 16-17টি মাস অতিবাহিত হওয়ার পরেও জুলাই সনদ এখনো এর জমিনে বাস্তবায়ন হয়নি। এজন্য আজ নভেম্বর মাসে ছাত্র শিবিরকে আবারও মাঠে নামতে হয়েছে। ছাত্র শিবির নভেম্বরে মাঠে নেমেছে, জুলাই সনদ বাস্তবায়ন না করে মাঠে ছাড়বে না। আমরা চাই যারা ব্রিটিশ হাসিনাকে পুনর্বাসন করার স্বপ্ন দেখছেন, তারা এই বিক্ষুব্ধ ছাত্র জনতার দিকে তাকিয়ে দেখুন। এই ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশের পুনর্বাসন করতে দিবে না। আপনারা যদি জীবন স্বপ্ন দেখে থাকেন পুনর্বাসন করার, তাহলে শেখ হাসিনা যত দিল্লিতে পালিয়েছে আপনাদের বেলায় নজরে হবে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলে দিতে চাই, জুলাই আন্দোলনের যে সকল শহীদ হয়েছে, এই সকল শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। এই সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে। যদি এই জুলাই সনদ নিয়ে আবারও কোনো অবমাননা করা হয়, তাহলে আবারও দেশের ছাত্র জনতাকে সামনে নিয়ে আবারও দুর্বার আন্দোলন গড়ে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, জুলাইকে আইনের স্বীকৃতি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান আপনাদেরকে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুলাই সনদ বাস্তবায়নে, জুলাই গণহত্যার বিচারের দাবিতে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল
অন্যতম সদস্য ভাইয়ারা প্রদর্শন মিলন এই পক্ষে বক্তব্য নিয়ে আসছেন ভাইয়ারা প্রদর্শন মিলন। আপনি বক্তব্য দেন, উনি ধরে রাখুন ভাই। হলো না তো ভাই, নিচে আর একটু নিচে ওনাদের মাইক, আপনাদের মাইক আপনারা ধরেন। হ্যাঁ ভাই, এক সেকেন্ড ভাই। আজকের ঐতিহাসিক 12 নভেম্বর খুলনা মহানগরী শাখার সূতিকাগার শিববাড়ি মোড় চত্বরে উপস্থিত ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং প্রিয় খুলনাবাসী, কেন্দ্র ঘোষিত কর্মসূচি আলোকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন খুলনা মহানগরী শাখার বিক্ষোভ মিছিলে আমন্ত্রিত নিমন্ত্রিত তারা কথা বলেছেন। মাগরিবের সময় সমাগত আমি তাদের সাথে একত্রতা পোষণ করে মৌলিক কয়েকটি কথা বলে আমার বিক্ষিপ্ত কথা শেষ করতে চাই ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, 2024 সালে 2000 ছাত্র জনতার রক্তের উপরে জুলাই বিপ্লব আমরা অর্জন করতে পেরেছি সকল প্রকার শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। আমরা জুলাই বিপ্লবের প্রায় 1.5 বছর অতিক্রম করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবের 1.5 বছর অতিক্রম হয়ে গেল। জুলাই বিপ্লব যারা ঘটালো, যাদেরকে নির্মমভাবে নিহত করা হলো, শহীদ করা হলো, যারা ফ্যাসিস্টের রাজত্ব কায়েম করেছিল, স্বৈরাচারী একনায়কতন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল, সেই ফ্যাসিস্টের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এবং তারা দোসরদেরকে এখনো দৃষ্টান্তমূলক কোন শাস্তির আওতায় আমরা আনতে দেখলাম না। প্রিয় উপস্থিতি, এই ফ্যাসিস্টের শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার, তারা 2006 সালের অক্টোবর মাসের 28 তারিখে পল্টন ময়দানে এক নেত্রজনক গণহত্যা তারা চালিয়েছিল লগি বৈঠা দিয়ে, আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে। সেইখান থেকে তাদের ফ্যাসিজমের সূচনা তৈরি হয়েছে। 2009 সালের শুরুতেই ক্ষমতা আরোহণ করে দেশপ্রেমিক সেনা অফিসার 57 জনকে তারা নির্মমভাবে পরিকল্পিতভাবে ভারতের রয়ের প্রেসক্রিপশনে হত্যা করেছে। তারা শাপলা চত্বরে তৌহিদবাদী ছাত্র জনতা সহ তৌহিদবাদী দেশপ্রেমিক মানুষদেরকে 200 মানুষদেরকে রাতে রাতে নির্মমভাবে ব্রাশ ফায়ার করে তারা হত্যা করেছে, শহীদ করেছে। প্রিয় উপস্থিতি, তারা শাপলা চত্বর ঘটালো, সেনা অভ্যুত্থানের সেনা, পিলখানায় সেনাদেরকে গণভাবে হত্যাকাণ্ড তারা ঘটালো। তারা আল্লামা সাইদি সাহেবের রায়কে নিয়ে তার বাহানার অজুহাতে 200 জন মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এবং দেশ বিরোধী বাংলাদেশের আবহাওয়ার তৌহিদি জনতার দেশপ্রেমের বিরোধিতায় যে মোদীকে তারা বাংলাদেশে প্রবেশ করার যে ন্যাক্কারজনক সুযোগ দিয়েছিল, তার প্রতিবাদে যখন রাস্তায় ঢাকা, চট্টগ্রামে, রাজশাহীতে আমাদের দেশের তৌহিদি জনতা রাস্তায় নেমে যায়, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতলীগ, মেথল লীগ, সুইপার লীগ, সকল প্রকার এই আওয়ামী দোসররা, স্বৈরাচারের দোসররা তারা একত্রিত হয়ে তাওহীদবাদী এই জনতার উপরে নির্মমভাবে তারা বিভিন্নভাবে হত্যা চালিয়ে বাংলাদেশের মানবতা বিরোধী সর্বকালের সর্বশ্রেষ্ঠ অপরাধ তারা করেছে। আমরা জুলাই বিপ্লব স্বাধীন হয়ে গেল 1.5 বছর হওয়ার পরও সে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দৃষ্টান্তমূলক কোন কর্মসূচি, আইনের কোন বিধান কার্যকর করতে আমরা দেখলাম না। আমরা তাহলে কি ধরে নিতে পারি, তারা মৌখিকভাবে সকল রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া করলেও, তাদের কথা শুনলেও সিদ্ধান্ত নেওয়ার সময় কেন জানি এক পক্ষ বিশিষ্ট সিদ্ধান্ত তারা নিয়ে ফেলছে। আমরা কি ধরে নিতে পারি ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লির দাবি করেছে, ভারতের রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশে তারা আইন কার্যকর করার চেষ্টা করেছে, বাংলাদেশের ভূখণ্ডের বিভিন্ন অংশ তাদেরকে লিখে দিয়েছে, দেশ বিরোধী বিভিন্ন চুক্তি তারা করেছে।
হয় সেখানেই প্রতিহত করে আপনাদের পরিণতি সেরকম হবে যদি বাংলাদেশের সাধারণ মানুষের দাবির বাস্তবায়ন আপনারা করতে না পারেন। আমরা যখন রাজনৈতিক সকল দলের মতামতের ভিত্তিতে জুলাইয়ের দাবি আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণভোটের দাবি তুলছি, তখন একটি দল তাদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের সুরে পয়েন্ট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা বলে গণভোট নভেম্বরের প্রয়োজন নেই, গণভোট নির্বাচনের দিনে হয়ে হবে। কেন জানি তাদের কাছে মনে হয় তারা ক্ষমতায় নিয়ে বসে আছে, তারা যা বলবে তাই বাংলাদেশের মানুষ মেনে নেবে। তাদের সুরে কেন জানি বেশি দলের কথা আমরা শুনতে পাই। এই বেশি দলের সুরে জানি বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। বাংলাদেশের মানুষকে অন্ধভাবে আর এরকম ভাবে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের ছাত্র জনতা তারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশের মানুষরা তারা তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য শতবার হাজারবার তারা লড়াই করতে প্রস্তুত রয়েছে। আমরা ৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করেছি, ৭১ পরবর্তীকালে যদি বাংলাদেশের আশমুক্তি আমরা এখনো লক্ষ্য করতে পারিনি। এই জন্যই বারবার বিভিন্ন ভূতার বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন বিপ্লব আমরা দেখতে পাই। আমরা আর কোন বিপ্লব দেখতে চাই না, আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা গণমানুষের মুখে তাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তথ্য আহ্বান রাখতে চাই, গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দোসররা আওয়ামী লীগের যে অপতৎপরতা অপরাজনীতি তারা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দিবালোকে ঘটাচ্ছে, আমাদের চিন্তার উদ্বেগ হয়। শেখ হাসিনার দোসররা আওয়ামী লীগের দোসররা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় যেভাবে এখনো পদায়ন করে রেখেছে। আজকে প্রধান আইন উপদেষ্টার বক্তব্যে আমরা চিন্তিত হয়ে পড়ি। তিনি যখন বলেন পুলিশের মধ্যে ৭০-৮০% তারা ছাত্রলীগের ভালোবাসা ধারণ করে, তাহলে আপনারা সরকার ক্ষমতায় থাকে কি করে তাদের মদত পুষ্টে তাদেরকে পরিবেশে কেন রেখেছেন? সাধারণ জনতার টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হয়, পোশাক কেনা হয়, বেয়ানোট দেওয়ার খরচ দেওয়া হয়, বুলেট করার খরচ দেওয়া হয়, তাহলে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে এইভাবে বেড়ে বসে রাখার অর্থ কি? আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? যদি কেউ থাকেন তাহলে স্পষ্ট করে আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি। ছাত্র জনতা ময়দানে নেমেছে, রাস্তায় নেমেছে। আমাদের প্রাণের দাবি জুলাই গণঅভ্যুত্থান এবং তার জুলাইয়ের গণদাবিকে যতদিন পর্যন্ত গণভোটের মধ্য দিয়ে আইনি ভিত্তিতে আনা হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকতে প্রস্তুত রয়েছি। অনতিবিলম্বে জনগণের এই দাবিগুলোকে আপনারা মেনে নেন, তার ভিত্তিতে বোঝা যাবে ইন্টারিম সরকার একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করে নির্বাচন দেওয়ার জন্য কতটুকু মেরুদণ্ড তাদের সোজা রয়েছে। তারা দিল্লির দাবিদারি করবে না লন্ডনের দাবিদারি করবে সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ জনগণ নেবে। বাংলাদেশের কোন পলিসি তৈরি করার জন্য সাধারণ জনগণের মতবাদকে প্রাধান্য দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই আকাঙ্ক্ষা এই দাবি রেখে আমরা আওয়ামী লীগের উদ্দেশ্যে বলে দিতে চাই, বিগত 16 বছর সাধারণ মানুষের যার কথা তোমার পছন্দ হয়নি তাকে গুম করেছো, আয়না করে দিয়েছো, তার উপরে জুলুম করেছো, কারাগারে দিয়েছো, হত্যা করেছো, ক্রসফায়ার করেছো। আর সুযোগ নেওয়ার চেষ্টা করো না। এবারে যদি সুযোগ নেওয়ার চেষ্টা করো, সুযোগ নেওয়ার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। বলিলা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের বীর সিপাহ সালার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহচর, বিএনপি বিপ্লবী মহাসচিব জনপ্রিয় জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই সমাবেশ থেকে হাততালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমার প্রাণপ্রিয় শিক্ষক
দীর্ঘদিন পর নিজ জেলা যশোরের কেশবপুরে সাবেক ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের প্রত্যাবর্তন ঘিরে নতুন করে রাজনৈতিক জাগরণের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন, স্লোগান ও কর্মী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শ্রাবণকে এক পলক দেখার জন্য শনিবার দুপুর থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে কেশবপুর ত্রিমোহনী মোড়ে। যশোরে ফিরেই বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন শ্রাবণ। এরপর বিকেলে মনিরামপুর থেকে বিশাল গাড়িবহরে জন্মভূমি কেশবপুরে পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সে আমার নিজের আদর্শ একজন নেতা। আমি যখন ছাত্রদলের কমিটিতে আসছি সে রানিং কমিটিতে ছিল। কেশবপুর, মনিরামপুর, যশোর পুরো ছাত্র সমাজ, যুব সমাজ শ্রাবণ ভাইকে এই বৃষ্টি বাদল আবহাওয়া খারাপ অবস্থা থাকাতেও মানে ব্যাপক পরিমাণে মোটরসাইকেল র্যালিতে শ্রাবণ ভাইকে আমরা স্বাগত জানাইছি। এবং সে যদি আসে, আমরা আমাদের দীর্ঘ বিশ্বাস যে সবাই এক হয়ে একসাথে রাজনীতি করবে এবং নির্বাচন করবে, ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই চেষ্টা করবে। দেশনায়ক তারেক রহমানের আবিষ্কার কেশবপুরের গর্ব। আমরা কেশবপুরবাসী আজ 16 বছর পরে সে তার জন্মভূমিতে সে যে আসতে পারতেছেন, এটা আমরা আমাদের সকলকে, আমরা সবাই কেশবপুরবাসী খুব আনন্দিত। আমরা শুনছি যে আমাদের শ্রাবণ ভাই উনি কেশবপুরী সন্তান, উনি কেশবপুরে আসতেছে। দীর্ঘ 3 ঘন্টা যাবত এই রাস্তায় রানিং করতেছি দেখার অপেক্ষায়। আমরা বিএনপি করি, বিএনপি করব এবং বিএনপিতেই ভোট দেবো ধানের শীষে। শীর্ষ নেতা হিসাবে এবং ভালো নেতা হিসেবে, জনগণের বন্ধু হিসাবে এবং বয়স কম সে হিসাবে সবার সাথে মিলেমিশে রাজনীতিতে কেশবপুরে ভালো একটা দিক নির্দেশনা সে হবে আশা করি। এ হচ্ছে উচ্ছৃঙ্খল নেতা না এবং গ্রহণযোগ্য নেতা, সারা বাংলাদেশের ছাত্র দলের গ্রহণযোগ্য নেতা, যার ভিতরে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী কোনো মনোভাব তার ভিতরে নেই। আমাদের তরুণ সমাজের আইকন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাইয়ের আমরা তাকে সংসদ আসনে নির্বাচিত চাই। দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কেশবপুরবাসীর মন জয় করে তাদের ভালোবাসার প্রতিদান দিতে চান শ্রাবণ। একই সঙ্গে সকলের সহযোগিতায় কেশবপুরকে চাঁদাবাজ, দখলবাজ মুক্তের ঘোষণাও দেন তিনি। এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। আমি যখন আপনারা দেখবেন, আমি যখন কেশবপুরের ভিতরে আমার কেশবপুরের সীমানার মধ্যে ঢুকি, আমি যখন নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ দর্শনার্থীদের হাত নাড়ি, তখন কিন্তু আমার চোখ দিয়ে পানি চলে আসে। এই ভালোবাসার কাছে আমি আজীবনের জন্য ঋণী হয়ে থাকবো ইনশাল্লাহ। অবশ্যই আমি বিশ্বাস করি আমার প্রত্যাবর্তনের মাধ্যমে কেশবপুর জাতীয়তাবাদী শক্তির মাঝে যদি কোনো বিশৃঙ্খলা থাকে, কোনো বিভেদ থাকে, সেই বিভেদ আমরা আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের কাজের মাধ্যম দিয়ে আমরা ঐক্যবদ্ধ করব। আমাদের সবার লক্ষ্য থাকা উচিত যে এখানে ধানের শীষের মার্কা যার হাতে থাকবে সেই মার্কাকে জয়ী করা। এই কেশবপুরের যশোর 6 আসনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দেওয়া। আমরা আমাদের ভিতরে কোনো বিভেদ, কোনো মানে ঐক্য বিনষ্ট হোক এমন কোনো কার্যকলাপের জন্য আমরা কেউ না জড়াই। শ্রাবণের এই প্রত্যাবর্তন কেশবপুরের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা ও বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করার পথ খুলেছে বলছেন রাজনীতিকরা। যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার বাংলাদেশে, একটু গল্প করি। আমি শিক্ষক মানুষ, আবার ইংরেজি সাহিত্যের শিক্ষক, জানেন কিনা? দেখতে হতো, মাথায় টুপি, দাড়ি লম্বা, পাঞ্জাবি গায়ে দেওয়া দেখে তো অনেকে আমার ছাত্র জীবনকে বলে যে কোন মাদ্রাসার শিক্ষক। এখন ইসলামী, আমি যখন বলি কলেজের শিক্ষক, ইসলামী শিক্ষক এবং বহুবার বহু লোক বলেছে। আমি ছোট্ট গল্প দিয়ে শুরু করব। অনেকদিন পরে মনে পড়লো, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবেতে,